হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। রাত 10টা। আয়াতের দেরি দেখে বিহান আবারও আয়াতকে ডাকতে এলো। আয়াতের অফিস রুমের কাছে আসতেই থমকে গেল বিহান। খোলা জানালার ভেতর দিয়ে বিহান স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াতের সামনে তখনকার ওই রাফিন লোকটা এক হাঁটু গেড়ে বসে আছে, হাতে তার একগুচ্ছ ফুলের তোড়া, যেটা সে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলছে। Ayat, I really love you. Will you be mine? হঠাৎ বিহানের মাথায় আগুন ধরে গেল, রাগে হাত মুষ্টি করে ফেলল। ছেলেটাকে তখন ওর খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে। রাগে চোয়াল শক্ত করে বিহান ওদের কাছে যেতে নিল। দু কদম যেতেই বিহান আবার থেমে গেল। বিহানের ভেতরের আওয়াজটা হঠাৎ বলে উঠল, কি করছিস বিহান? কোথায় যাচ্ছিস? ওখানে তোর কোনো কাজ নেই। যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। আয়াতের জন্য ওই ছেলেই যোগ্য। একবার ওই ছেলেটাকে দেখ, আর তোকে দেখ, ওর ধারে কাছেও যেতে পারবি না তুই। আয়াত যদি ভালো থাকার নতুন পথ বেছে নিয়ে থাকে, তাহলে তুই কেন বাধা দিতে যাবি? হোক না ওর জীবনে সুখী। বেচারি অনেক কষ্ট পেয়েছে আমার কারণে। এখন শুধু ওর সুখী হওয়ার দিন। থাকো ভালো। আমার কি, আমি তো আগেও লওয়ারির ছিলাম, এখনও তাই আছি, সাথেও তাই থাকবো। আমার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। এসব ভেবে বিহান আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে চলে আসে। বুকটা কেমন জ্বলছে ওর, ইচ্ছে করছে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে। কেন আমার ভাগ্যটা এমন? কি দোষ করেছি আমি? এত যন্ত্রণাদায়ক কেন আমার জীবনটা? জন্ম নিতেই মৃত্যু কেন হলো না আমার? এখন অভিশপ্ত জীবনের থেকে মরে যাওয়া ভালো। বিহান গাড়ির কাছে এসে গাড়িতে কয়েকটা লাথি মারল। তারপর দুহাতে নিজের চুল টেনে ধরে নিচে হাঁটু গেড়ে বসে আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি সত্যি দেরি করে ফেললাম রাধে। এ জীবনে বোধ হয় আবার আর ভালো থাকা হলো না। আরও 10 মিনিট পর আয়াত গাড়ির কাছে এলো। বিহান ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে বিহান। আয়াত গাড়িতে বসে বলে উঠল। সরি দেরি হয়ে গেছে তাই না? বিহান সোজা সামনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, হ, দেরি তো হইয়াই গেছে, অহন আর কিছু করণের নাইকা। আসলে অনেক কাজ ছিল তো তাই। আয়াতের কথা শেষ হওয়ার আগেই বিহান বলে উঠল, বাদ দেন ওই সব, আমি হই নাই কি করুম। কথাটা বলে বিহান গাড়ি স্টার্ট দিল। একবারের জন্য আয়াতের দিকে তাকালো না, রোবটের মতো সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। আয়াতের কাছে বিহানের বিহেভিয়ার একটু অন্যরকম লাগলেও তেমন একটা ঘাটল না আয়াত। সেও চুপচাপ বাইরে তাকিয়ে রইল। এরই মাঝে 1 সপ্তাহ কেটে গেছে। আদিত্য ধীরে ধীরে নূরের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, আর নূরও না চাইতেও কেমন যেন আদিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে আদিত্যের প্রতি। যেন এক অদৃশ্য কোনো মায়া টানে ওকে আদিত্যের দিকে। তবে আদিত্যর প্রতি কেমন যেন সন্দেহ হয় ওর। আদিত্যকে কেমন রহস্যময় লাগে ওর কাছে। তাই আদিত্যর ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারে না নূর। আদিত্য রোজ রাতেই নূরের রুমে এসে নূরকে বুকে নিয়ে ঘুমায়, আবার খুব ভোরে নূর জাগার আগেই চলে যায়। আর নূর রোজ সকালে উঠে নিজের জামা থেকে সেই ঘ্রাণটা পায়। নূর প্রথম প্রথম এটা নিয়ে টেনশন করলেও এখন আর তেমন ভাবে না এটা নিয়ে, কারণ ঘ্রাণটা কেন যেন ওর অনেক ভালো লাগে। সারাক্ষণ এই মোহময় ঘ্রাণটাতে ডুবে থাকতে ইচ্ছে হয় ওর। আদিত্য আজকাল প্রায় রোজই নূরকে ভার্সিটি নিয়ে যায়, আবার কতদিন নিয়েও আসে। বিহান এই 1 সপ্তাহে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না। নিজের ভেতর ঝড় বয়ে গেলেও বাইরে সেটা বুঝতে দেয় না ও। এই কয়দিনে বিহান দরকার ছাড়া খুব একটা আদিত্যের বাসায় যায়নি, আর গেলেও যতটা সম্ভব আয়াতের সামনে না পড়ার চেষ্টা করেছে। মেয়েটির মুখোমুখি হলে ওর বুকের যন্ত্রণাটা জেগে ওঠে তখন। তাই সে যতটা পারে আয়াতকে অ্যাভয়েড করতে চেষ্টা করে। আয়াত ও বিহানের হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। অনেকবার এই ব্যাপারে কথা বলতেও চেয়েছে বিহানের সাথে, তবে বলতে চেয়েও বলেনি। কোন অধিকারেই বা বলবে? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার অধিকার যে তার নেই। হতে পারে
অনধিকার চর্চা করতে গিয়ে তাকে রাগিয়ে দিল তখন? এসব ভেবে দ্বিধাদ্বন্দ্বে আর এগোয় না আয়াত। আবির আর নীলার প্রেমও ভালোই চলছে। আবির প্রায় আদিত্যর সাথে দেখা করার বাহানায় তার কচি বেআইনটার সাথে একটু মিষ্টি মিষ্টি প্রেম করে যায়। কখনো কখনো তার ভিটামিন ডোজ পায়, আবার কখনো খালি হাতেই ফিরতে হয় বেচারাকে। আবির নূরের সামনে নিজেকে আদিত্যের ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছে। বিকাল 5টা। নূর ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ বাসায় কলিং বেল বেজে উঠল। নূর উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ওর বান্ধবীগুলো বাসায় ঢুকে পড়ল। নূর একটু অবাক হয়ে বলল, কি রে, তোরা হঠাৎ এখানে? নূরের এক বান্ধবী বলে উঠল, কেন আসতে পারি না বুঝি? তোর বাসায় আসতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? আরে আমি কি তাই বলেছি নাকি? তোরা না বলে হঠাৎ করে এলি তাই বললাম। এবার আরেক বান্ধবী বলে উঠল, আরে আমাদের না তোর কথা অনেক মনে পড়ছিল, তাই তো তোকে সারপ্রাইজ দিতে চলে এলাম। নূর কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালো ওদের দিকে। এরা যে এখানে কোন মতলবে এসেছে তা ঠিকই বুঝতে পারছে নূর। তবুও হাসি মুখে সবাইকে সোফায় নিয়ে বসালো নূর। সোফায় বসে সবাই কেমন এদিক ওদিক তাকাতাকি করছে। নূর সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি রে, কি খুঁজছিস তোরা? একজন বলে উঠল। হ্যাঁ রে নূর, তোর সেই হটি পেন কেসটা কই রে? দেখছি না তো। আর একজন বলে উঠল, হ্যাঁ নূর, একটু ডাক দে না, আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে না। নূর এবার সত্যি সত্যি বুঝে গেল এই বান্দরনীদের মতলব। তাই তো বলি, হঠাৎ করে এদের আমার জন্য এত দরদ উথলে ঢেলে পড়ছে কেন? লুচ্চু ছেমড়িগুলো সব লুচ্চুগিরি করতে এসেছে। ভালো হয়েছে উনি এখন বাসায় নেই, লুচ্চুগুলো ওনার সাথে দেখাই করতে পারবে না। 1 মিনিট, উনি বাসায় নেই এতে আমি এত খুশি হচ্ছি কেন? উনি এদের সাথে দেখা করতেই পারবেন না, তাতে এত খুশির কি হলো? আর এদের সাথে দেখা করলেই বা কি হবে? উনি এদের সাথে দেখা করুক আর যাই খুশি তাই করুক, তাতে আমার কি? আমার ওপর এত এফেক্ট হচ্ছে কেন? নূরের ভাবনার মাঝেই ওর বান্ধবী আবারও বলে উঠল, কিরে চুপ করে আছিস কেন? বল না উনি কোথায়? ইস, আমরা তো এক্সাইটেড হয়ে আছি ওনার সাথে দেখা করার জন্য। নূরের চরম বিরক্তি লাগছে, তবুও জোরপূর্বক হেসে বলল, উনি তো নেই এখন, কখন আসবে তার কোনো ঠিক নেই। নূরের বান্ধবী বলে উঠল, কি বলিস? ব্যাপার না, আমরা ওনার জন্য অপেক্ষা করব। আরে ওনার তো আসার কোনো ঠিক নেই, হতে পারে আজকে উনি নাও আসতে পারে। উনি মাঝে মধ্যে বাসায় আসেন না, তোরা কতক্ষণ অপেক্ষা করবি, তাই না? আরে এটা কোনো ব্যাপার হলো? আমরা ওনার জন্য অপেক্ষা করব, ততক্ষণ না হয় তোর সাথে একটু আড্ডা দেই। নূর দাঁতে দাঁত চেপে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তোরা বস, আমি তোদের জন্য চা নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে নূর উঠে কিচেনের দিকে গেল। যেতে যেতে চেহারায় বিরক্তির ছাপ ভেসে উঠল। একটু পরে নূর সবার নুডলস করে নিয়ে এলো। ট্রেটা টেবিলের ওপর রাখতেই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। নূর এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে সামনে আদিত্যকে দেখে নূরের চোখ বড় বড় হয়ে গেল। আদিত্য এত তাড়াতাড়ি চলে আসবে তা ভাবেনি নূর। আদিত্য নূরকে দেখে মুচকি হেসে যেই ভেতরে ঢুকতে যাবে অমনি হঠাৎ নূর আদিত্যের মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। একটুর জন্য আদিত্যর নাকে লাগেনি দরজা। নূরের এহেন কাজে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রুকুসকে বিড়বিড় করে বলল, এটা কি হলো? নূর দরজা আটকে টেনশনে নখ কামড়াতে লাগলো। এই লোকটারও এক্ষুনি আসা লাগলো, একটু দেরি দিয়ে আসলে কি হতো? এখন লুচ্চুগুলোর হাত থেকে কি করে বাঁচাবো ওনাকে? কিন্তু আমি এত হাইপার হচ্ছি কেন? এত টেনশনেরই বা কি আছে? ওরা কি আর খেয়ে ফেলবে নাকি ওনাকে? নূরের ভেতরের আওয়াজটা নূরের প্রশ্নের উত্তর হিসেবে বলল, আরে খেয়ে ফেলবে মানে অবশ্যই খেয়ে ফেলবে। দেখছিস না এই ক্ষুধার্ত বাঘিনীগুলো কেমন আদিত্যকে গেলার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাছাড়া উনি আমাদের পেইং গেস্ট, ওনাকে এসব ঝামেলা থেকে বাঁচানো আমার দায়িত্ব। মা যদি জানতে পারে যে আমার বান্ধবীগুলো আদিত্যকে জ্বালিয়েছে তাহলে তো আমার আর নিস্তার নেই। তাই ওনাকে যে করেই হোক এদের হাত থেকে বাঁচাতেই হবে।
নিজের মনকে নিজেই এসব হাবিজাবি জাস্টিফিকেশন দিয়ে বুঝিয়ে দিল যে তার মনে অন্য কিছু নেই। সে শুধুমাত্র একজন দায়িত্ববান বাড়িওয়ালা হিসেবে তার পেইং গেস্টকে রক্ষা করেছে, ব্যাস, আর কিছু না। তার সাদা মনে কোনো কাদা নেই। নূরকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা বলে উঠল, কি রে নূর, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? তোর পেইং গেস্ট আসেনি তো? নূর থতমত খেয়ে আমতা আমতা করে বলল, না না, উনি এখনো আসেননি। ওটা তো এমনি ওই পাশের বাসার এক আন্টি আমাকে একটু ডাকছেন উনি। তোরা থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। কথাটা বলে নূর দরজা হালকা করে খুলল। আদিত্য মাত্রই আবার দরজায় নক করতে যাবে তখনই নূর আবার দরজা হালকা করে খুলে তড়িঘড়ি করে বের হয়ে আবার দরজা আটকে দিল। নূরের কাজকর্ম কিছুই আদিত্যের বোধগম্য হচ্ছে না। আদিত্য ভ্রুকুচকে যেই কিছু বলতে যাবে অমনি নূর ফট করে নিজের এক হাতের তর্জনী আঙ্গুলটা আদিত্যের ঠোঁটের ওপর চেপে ধরে। আরেক হাতের তর্জনী আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের ওপর রেখে আদিত্যকে চুপ থাকার ইশারা করলো। আদিত্য কথা কি বলবে? নূরের আঙ্গুল ওর ঠোঁটে রাখায় বেচারা এমনিতেই চুপ হয়ে গেছে। তবে নূরের আচরণ কেমন যেন আজব লাগছে আজ। নূর এবার আঙ্গুল সরিয়ে আদিত্যের হাত ধরে আদিত্যকে টেনে একদিকে নিয়ে যেতে লাগলো। আদিত্য শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। নূর কি করতে চাইছে সেটাই বুঝতে পারছে না ও। নূর আদিত্যকে নিয়ে বাসার পেছন সাইডে এসে দাঁড়ালো। আদিত্য এবার নিজের কৌতূহল লুকিয়ে রাখতে না পেরে বলে উঠল, নূর, আর ইউ ওকে? সব ঠিক আছে তো? নূর জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে এমন আজব বিহেভ করছো কেন? আর আমাকে এখানে নিয়ে এলে কেন? নূর কি বলবে এবার ভেবে পাচ্ছে না। কোনো কিছু না পেয়ে বোকার মতো বলে উঠল, কেন আবার আপনাকে এই জায়গাটায় দেখাতে? আরে আপনি তো আমাদের বাসার পেছন সাইডটা দেখেননি, তাই আপনাকে দেখাতে নিয়ে এলাম। ভালো করে দেখুন, সুন্দর না জায়গাটা? আদিত্য যেন তবদা খেয়ে গেল। বাসার পেছন সাইডের পরিত্যক্ত এমন একটা জায়গায় নূর সৌন্দর্যের কি দেখতে পেল তাই ভেবে পাচ্ছে না আদিত্য। আদিত্য ভ্রুকুচকে বলল, এখানে সুন্দর বলতে কি দেখতে পাচ্ছ তুমি? নূর আবারও কোনো কিছু না পেয়ে বোকার মতো বলে উঠল, কেন? এই যে দেখুন, কত সুন্দর স্যানিটারি পাইপ। এমন পাইপ কখনো দেখেছেন আপনি? হুম, এত বছর ধরে আমাদের সাথে আছে, তবুও এখনো ক্লান্ত হয়ে ফেটে যায়নি। কত মজবুত দেখেছেন, কালারটাও কত সুন্দর, তাই না? আমি তো ভেবেছি এই পাইপের সাথে ম্যাচ করে কয়েকটা জামা বানাবো, ভালো হবে না বলেন? নূর হড়বড়িয়ে বোকার মতো কি বলে যাচ্ছে ও নিজেও জানে না। আদিত্য বেচারা ভয়ে শুকনো ঢোক গিল। ওর অ্যাঞ্জেলটা কি এবার সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? কি সব আবোল তাবোল কথা বলছে। এমন হলে কি করবে ও? আদিত্য নূরের কপালে হাত রেখে ওর টেম্পারেচার চেক করে চিন্তিত সুরে বলল, নূর, তোমার শরীর ঠিক আছে? এভাবে আবল তাবল কথা বলছো কেন তুমি? তোমার মেডিসিনগুলো ঠিকমতো নিচ্ছ তো? নূর আবারও মেকি হেসে বলল, আরে আমার আবার কি হবে? বললাম তো আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। তুমি চলো, তোমার চেক আপ করাতে হবে। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে ওখান থেকে নিয়ে আসতে লাগলো। নূর আদিত্যকে থামতে বলেছে, কিন্তু আদিত্য কোনো কথা শুনছে না। নূর পড়ে গেছে এক মহা ঝামেলায়। এবার এই লুচিগুলো দেখে ফেললে কি হবে আল্লাহই জানে। আদিত্য নূরকে নিয়ে দরজার সামনে আসতেই নূর আবারও বলে উঠল, আরে আমার কথাটা তো শুনুন প্লিজ। আদিত্য কিছু বলতে যাবে তখনই নূরের বান্ধবীরা দরজা খুলে বেরিয়ে এলো। আদিত্যকে দেখে সব কয়টা খুশিতে গদগদ হয়ে গেল। ওরা নূরের দিকে তাকিয়ে বলল, আরে নূর, উনি এসেছেন, তুই আমাদের বললি না কেন? নূর কি বলবে? বেচারি এখন নিজের মুখ লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজছে, সেখানে যে যদি নিজেকে লুকাতে পারে। আদিত্য ভ্রুকুচকে নূরের বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, জি, আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। নূরের বান্ধবী বলে উঠল, আমরা হলাম নূরের ফ্রেন্ড। আসলে আমরা একটু আপনার সাথে দেখা করে পরিচিত হতে এসেছিলাম, কিন্তু নূর বলল আপনি হয়তো আজকে আসবেন না,
তাই অনেকক্ষণ ধরে বসে থেকে আমরা এখন যেতেই নিয়েছিলাম। এদের কথা শুনে আদিত্য এক ভ্রু উঁচু করে সরু চোখে নূরের দিকে তাকালো, আর সেটা দেখে নূর অন্যদিকে ঘাড় ঘুরিয়ে মাথা চুলকাতে লাগলো। বেচারি এখন কোন কোনায় গিয়ে লুকানো যায় সেই জায়গা খুঁজছে। আদিত্যের কাছে এবার আসল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নূরের এতক্ষণ ধরে এসব পাগলামির কারণও বুঝে গেল আদিত্য। তো এঞ্জেলটা জেলাস হয়ে এসব করছে। কথাটা ভেবে আদিত্য মনে মনে হাসলো। আব আয়েগা মাজা। আদিত্য বাঁকা হাসি দিয়ে নূরের বান্ধবীদের দিকে তাকিয়ে অমায়িকভাবে বলল, আরে আরে, আপনারা এইভাবে চলে যাচ্ছেন কেন? আপনারা আমার সাথে দেখা করতে এসে না দেখা করেই চলে যাবেন, তা কি হয়? চলুন না, আমরা ভিতরে গিয়ে বসে আরামে কথা বলি। নূরের বান্ধবীরা খুশিতে ডগমগ হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলুন না। আদিত্য নূরের ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। আর বেচারি নূর ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইল। ওকে যেন কারোর চোখেই পড়ছে না। ছেলে মানুষ সবই এক। এমনিতে তো সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে, আর আজ যেই ওদের দেখলো অমনি পাল্টে খেয়ে গেল। আর ওনাকেই বা কি বলবো? আমার লুচ্চু কাচ্চি বান্ধবীরা গুলো কি কম নাকি? মির্জাফরের মতো সবগুলো আমাকে যেন মেমোরি থেকে ডিলিট করে দিল। শালি লুচ্চির দল। নূর বিরক্ত হয়ে নিজেই ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে নূরের চোখ কপালে উঠে গেল। আদিত্য নূরের ফ্রেন্ডসদের সাথে এমনভাবে মিশে গেছে যেন দুধের সাথে হরলিক্স। কি সুন্দর হাসাহাসিতে গড়াগড়ি খাচ্ছে, যেন সকাল সকাল হাঁসের মাংস খেয়ে এসেছে। ইস, দেখে মনে হচ্ছে হাসির ডেট যেন আজকের পর এক্সপায়ার হয়ে যাবে, তাই জন্মের হাসি আজই হেসে শেষ করছে। আর এই লোকটাকে দেখে মনে হচ্ছে যেন গোপীদের মাঝে কৃষ্ণ সেজে বসে আছে। মরণ। কিন্তু নূরের এত রাগ হচ্ছে কেন? ধুর, জ্বালা, কিছুই ভাল লাগছে না। নূর রাগে কিরমির করে এগিয়ে গিয়ে সোফায় ধূপ করে বসে পড়ল। আদিত্য আর চোখে নূরকে ঠিকই দেখেছে। ওকে এভাবে জেলাস হতে দেখে অনেক মজা লাগছে ওর। আর এটা ভেবেও অনেক খুশি লাগছে যে ওর এঞ্জেলটা এখনও ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। ব্যাস একবার শুধু নূর ওর মনের কথাটা বুঝতে পারলেই হলো, তাহলে সব ঠিক হয়ে যাবে। নূরের বান্ধবীরা এবার আদিত্যের গা ঘেঁষে বসে ওর সাথে সেলফি তুলতে লাগলো। যদিও আদিত্য ভেতরে ভেতরে চরম বিরক্ত হচ্ছে, তবুও নূরকে দেখানোর জন্য ও নিজেও হাসি মুখ করে ওদের কাজে সায় দিচ্ছে। ওদের এসব কাণ্ড কারখানায় নূরের রাগের অগ্নিকুণ্ডে আরও ঘি ঢেলে দিল। নূরের ইচ্ছে করছে সব কয়টার মাথায় আগুন ধরিয়ে দিতে। এমন লুচি মেয়েরা ওর বান্ধবী কি করে হলো, সেটাই আজকের দিনে ভাবনার বিষয়। লুচিগিরিতে ওদের মেডেল পাওয়া উচিত। সবগুলো সানি লিওনির নেক্সট জেনারেশন মনে হচ্ছে। আদিত্য এবার টি টেবিলের ওপর নুডলস দেখে বলে উঠল, ওয়াও, নুডলস কে বানিয়েছে? নূরের এক বান্ধবী বলে উঠল। নূর বানিয়েছে, আপনি খাবেন নাকি? আদিত্য নূরের দিকে আর চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, কেউ দিলে তো খাওয়াই যায়। নূরের বান্ধবী এবার নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর, জানা আদিত্যজির জন্য এক বাটি নুডলস নিয়ে আয়। আদিত্যজি? কেন রে? ভাই ভাইয়া বলতে কি মুখে ফোসকা পড়ে যায়? আদিক্ষেতা দেখে গা জ্বলে যায়। মনে মনে এসব বললে উপরে উপরে জোরপূর্বক হেসে নূর বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এক্ষুনি আনছি। আমার কাজই তো এই, তাই না? কথাটা বলে নূর দাঁতে দাঁত চেপে মনে মনে হাজারটা গালি দিতে দিতে কিচেনের দিকে গেল। কিচেনে এসে নূর রাগে ফেটে পড়ছে। ইস, কি শখ! গোপীদের সাথে রঙ্গলীলা করে করে নুডলস খাওয়া হবে, তাই না? খাওয়াচ্ছি নুডলস। এমন নুডলস খাওয়াবো যে বাপের জন্মেও ভুলবে না। এসব ভেবে নূর রাগের বশে আদিত্য নুডলসের বাটিতে অনেকগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে দিল। তারপর সেটা একটা ট্রেতে করে নিয়ে বাইরে এলো। বাইরে এসে আদিত্যের সামনে নুডলসের বোলটা এগিয়ে দিয়ে ফিক স্মাইল দিয়ে বলল, এই নিন আপনার নুডলস। নূরের এক্সপ্রেশন দেখে আদিত্যর একটু সন্দেহ হলো, তবুও কিছু না বলে মুচকি হেসে নূরের হাত থেকে নুডলসের বোলটা হাতে নিল।
নূর সেটা দেখে একটা বাঁকা হাসি দিল। আদিত্য চামচে পেঁচিয়ে 1 চামচ নুডলস মুখে দিতেই সন্দেহটা ক্লিয়ার হয়ে গেল। আদিত্য বুঝতে পারছে নূর এসব ইচ্ছে করেই করেছে। আদিত্য মনে মনে বলল, তুমি বললে তো বিষ পান করতেও দ্বিতীয়বার ভাববো না, সেখানেই ঝালকি জিনিস। তোমার দেওয়া শাস্তি সানন্দে গ্রহণ করলাম অ্যাঞ্জেল। অতঃপর আদিত্য সেই ঝাল দেওয়া নুডলস খেতে শুরু করলো। এটা দেখে নূর অনেক অবাক হয়ে গেল। ও তো ভেবেছিল আদিত্য একবার মুখে দিয়ে আর খাবে না, কিন্তু আদিত্য তো বিনা বাক্যে খেয়েই যাচ্ছে। আদিত্য নুডলস খেতে খেতে ওর চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল, ঠোঁট আর নাকের ডগাও লাল হয়ে উঠল। আদিত্য ছোট থেকেই ঝাল কম খায়, সেখানে এত ঝালে আদিত্যর অবস্থা করুণ হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো ঝালে কাঁপছে। নূরের এবার প্রচুর খারাপ লাগছে। ও তো শুধু একটু মজা দেখাতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা এমন হয়ে যাবে ভাবতে পারেনি ও। নিজের বোকামির ওপর চরম রাগ লাগছে ওর। নূর আদিত্যের এই অবস্থা আর দেখতে পারল না। আদিত্যর হাত থেকে নুডলসের বোলটা টান দিয়ে নিয়ে বলল, প্লিজ বন্ধ করুন, আর খেতে হবে না আপনাকে। আদিত্য কিছু না বলে নূরের হাত থেকে আবারও বোলটা কেড়ে নিয়ে খেতে লাগলো। নূরের বান্ধবীরা ওদের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না, ওরা শুধু তাকিয়ে আছে। এদিকে আদিত্যের ঝালে আরও নিদারুণ অবস্থা। নূরের এবার কান্না পাচ্ছে। কেন করতে গেল ও এমনটা? আর উনিও কেমন জেদ ধরে খেয়েই যাচ্ছে। এখন কি করবে ও? আদিত্য নুডলস একবারে শেষ করে বোলটা টি টেবিলের ওপর রাখলো। তারপর নূরের বান্ধবীদের দিকে তাকিয়ে আস্তে করে বলল, লেডিস, তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আমার একটু কাজ আছে, আমি আসছি এখন। কথাটা বলে আদিত্য উঠে দাঁড়ালো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস ফর ইউর ডেলিসিয়াস ফুড। কথাটা বলেই আদিত্য ওখান থেকে দ্রুত ওর রুমে চলে গেল। নূরের চোখ দিয়ে এবার সত্যি পানি গড়িয়ে পড়ল। নিজের ওপর চরম রাগ লাগছে ওর। কি দরকার ছিল এমন বোকামি করার? তুই আসলেই একটা গাধা। নূর তাড়াতাড়ি করে কিচেনে দৌড়ে গেল। কিচেনে এসে একটা বলে মধু ঢেলে নিয়ে আবারও বেরিয়ে এসে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্য রুমে এসে 2 হাতে নিজের চুল টেনে ধরে শুধু পায়চারি করছে আর জোরে জোরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছে। ঝালে ওর মাথায় যেন আগুন ধরে গেছে। ওর সারা শরীর ঝিনঝিন করছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে ফেলতে। ওকে দেখে মনে হচ্ছে ওর সামনে যে আসবে তাকে ধ্বংস করে ফেলবে ও। তখনই নূর আদিত্যের রুমে ঢুকলো। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়েছিল। নূর আদিত্যের পেছনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে ওর দিকে মধুর বোলটা এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি, প্লিজ এই মধুটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আদিত্য হঠাৎ নূরের দিকে ফিরে ওর হাত টেনে ধরে এক ঝটকায় দেয়ালের সাথে আটকে দিল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগে আদিত্য নূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল। নূর যেন মুহূর্তেই ফ্রিজ হয়ে গেল। হাতের বোলটাও ঠাস করে নিচে পড়ে গেল। আদিত্য নূরের 2 হাতের আঙ্গুলের ভেতর নিজের 2 হাতের আঙ্গুল ঢুকিয়ে নূরের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে নূরের অধঃসুধা পান করতে লাগলো। নিজের ঝালের নিবারণ করছে নূরের ঠোঁটের মধু দিয়ে। নূর চোখ বন্ধ করে আছে, শরীর অসম্ভব কাঁপছে ওর। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বাড়ছে। নূর চেয়েও কেন যেন আদিত্যকে সরিয়ে দিতে পারছে না। কেমন যেন হারিয়ে যাচ্ছে ও। মনে হচ্ছে এই স্পর্শটা ওর অনেক পরিচিত, একদম আপন কেউ। প্রায় 5 মিনিট আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে নেশালো কণ্ঠে বলল, স্যার, নিউটনের সূত্র মনে আছে তো? প্রত্যেকটা ক্রিয়ারই কোনো না কোনো প্রতিক্রিয়া আছে। তোমার ফ্রেন্ডসদের ক্রিয়ায় তুমি জেলাস হয়েছো, আর প্রতিক্রিয়া স্বরূপ আমাকে ঝাল খাইয়েছো। আর তোমার ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ আমি আমার ঝালের নিবারণ আমার মতো করে নিলাম। তোমার আনা ওই মধু দিয়ে আমার কিছু হতো না। আমার তো এক্সট্রা পাওয়ারফুল মধু প্রয়োজন ছিল, যে মধু খাওয়ার সাথে সাথে একদম ইনস্ট্যান্ট কাজ করে। আদিত্য এবার নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, বাই দ্য ওয়ে, আজকের ক্রিয়া প্রতিক্রিয়া খেলায় কিন্তু শেষে আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি। তুমি রোজ এমন ক্রিয়া করো আর আমি রোজ এমন প্রতিক্রিয়া করে যাব। নূর আর সহ্য করতে পারল না। আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদিত্য পেছন থেকে ঠোঁট কামড়ে হাসল। ভার্সিটির মাঠের পাশে গাছের নিচে বসে আছে নূর। এমনি এমনি বসেনি, কারো জন্য অপেক্ষা করছে ও। আসলে আজকে হিস্ট্রি প্রফেসর ওদের সবাইকে একটা প্রজেক্ট দিয়েছে।
প্রজেক্টটা দুজন মিলে করতে হবে। সবাইকে 4th ইয়ারের একজন সিনিয়রের সাথে এই প্রজেক্ট করতে হবে। কার সাথে কার পেয়ার হবে সেটাও প্রফেসর ডিসাইড করে দিয়েছে। নূরের কার সাথে পেয়ার হয়েছে তা সে জানে না, তাই সে এখানেই বসে আছে। প্রফেসর বলেছে ওর যার সাথে পেয়ার হয়েছে সে নাকি এখানেই এসে দেখা করবে। অনেকক্ষণ ধরে বসে থেকে নূর বিরক্ত হয়ে গেছে। নূর বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিল। হঠাৎ একটা ইটের টুকরার সাথে পা বেজে পড়ে যেতে নেয় নূর। তবে পড়ে যাওয়ার আগেই কেউ এসে ওকে ধরে ফেলল। নূর মাথা তুলে দেখল একটা ছেলে ওকে ধরে আছে। নূরের ব্যাপারটা কেমন যেন ভালো লাগলো না। নূর দ্রুত নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। ছেলেটা এখনও কেমন যেন হাঁ করে নূরের দিকে তাকিয়ে আছে, চোখের পলকই যেন পড়ছে না। লোকটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূরের খুব অস্বস্তি লাগছে। নূর একটু গলা খাকারি দিয়ে উঠল। ছেলেটার এতক্ষণে ঘোর কাটল। ছেলেটা তার ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, সরি আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। আসলে আমার ক্লাস চলছিল তাই আসতে দেরি হয়ে গেল। নূর বুঝতে পারল তার মানে এই লোকটাই ওর প্রজেক্টের পার্টনার। নূর জোরপূর্বক মুচকি হেসে বলল, ইটস ওকে। প্রথমে পরিচয় পর্বটা জেনে নেওয়া যাক। হাই, আমি শিশির। কথাটা বলে শিশির ওর ডান হাতটা নূরের দিকে বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নূর অনিচ্ছা সত্ত্বেও সৌজন্যবোধ দেখানোর জন্য সে নিজের ডান হাতের আঙ্গুলগুলো শিশিরের হাতে হালকা করে ছুঁয়ে বলল, আই এম মেহেরুমা নূর। শিশির নূরের হাত ধরে থেকেই বলল, ওয়াও নূর, ইটস রিয়েলি নাইস নেম। একদম তোমার মতোই, তোমার নামটাও সুন্দর। নূর তাড়াতাড়ি ওর হাতটা সরিয়ে নিয়ে একটু সৌজন্যমূলক হাসলো। লোকটার কথাবার্তায় চরম অস্বস্তি বোধ করছে নূর, তাই টপিক চেঞ্জ করে বলল, আমরা কাজ শুরু করি প্লিজ, এমনিতেও দেরি হয়ে গেছে অনেক। ইয়া শিওর, লেটস গো। দুজন ওদের প্রজেক্টের কাজ শুরু করে দিল। তবে শিশিরের চোখ যেন নূরের ওপর থেকে সরছেই না। কাজের ফাঁকে ফাঁকে শুধু নূরকেই দেখে যাচ্ছে, কিন্তু নূরের সেদিকে কোনো খেয়াল নেই। ও ওর মতো কাজ করে যাচ্ছে। বিহান আদিত্যর রুমে এসেছিল একটা জরুরি ফাইল নিতে। আদিত্যই ওকে বলেছিল। ফাইলটা নিয়ে বের হয়ে করিডোর দিয়ে হেঁটে আসতে নিলে হঠাৎ কিছু কথা কানে আসতেই বিহান কদম আপনা আপনি থেমে গেল। পাশেই আয়াতের রুম। রুমের ভেতরে আয়াত আর ওর বেস্ট ফ্রেন্ড কথা বলছে। সেসব কথাই বিহানের কানে এসেছে। আয়াতের বেস্ট ফ্রেন্ড সামিয়া আয়াতকে বলছে, তুই রাফিন সাহেবের প্রপোজাল মানা করে দিলি কেন? ওনার মতো একজন ছেলে তোকে প্রপোজ করেছে, সেটা তো তোর সৌভাগ্য। জানিস ওনাকে বিয়ে করার জন্য কত মেয়ে হাহাকার করছে, আর তুই কিনা সোজা মানা করে দিলি। আর একবার ভেবে তো দেখতে পারতিস। আয়াত বলে উঠল, ইয়ার তুই তো সবই জানিস, তাও কেন এমন বলছিস? হ্যাঁ জানি। তুই আর তোর পাগল ভালোবাসা। আরে সারা জীবন কি মানুষ একটার পেছনে পড়ে থাকে নাকি? জীবনে মুভ অন করার শেখ, অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করে দেখ, দেখবি অনেক সুখী হবে। আয়াত হতাশার সুরে বলল, এটাই তো আমার দ্বারা সম্ভব না রে। তুই জানিস আমি চেষ্টা করলেও হয়তো সবই পারবো। হয়তো একবারের জন্য চেষ্টা করে এভারেস্টও জয় করতে পারবো, হয়তো চেষ্টা করে সাঁতরে সমুদ্রও পার করতে পারবো। তবে অন্য কাউকে ভালোবাসার বিন্দুমাত্র ক্ষমতা আমার নেই রে। আমার দ্বারা সেটা কখনো হবে না, অন্তত এই জন্মে তো নয়। মানুষ এক জীবনে যতটুকু ভালোবাসতে পারে আমি তার সবটুকু শুধু একজনকেই উজাড় করে দিয়েছি। এখন আর অন্য কাউকে দেওয়ার মতো কিছুই বাকি নেই আমার মাঝে। তুই জানিস আমার সেই কিশোরী কাল থেকে যখন এই ভালোবাসা কী সেটা ভালো করে জানতামও না, তখন থেকেই আমার এই ছোট্ট মনে শুধু একজনের বাস হয়েছে। শুধু একজনকেই আমার শয়নের স্বপনে মনের কোঠায় বসত বাড়ি করে দিয়েছি। ধীরে ধীরে যত বড় হয়েছি সে আমার সবটা জুড়ে দখল করে নিয়েছে। এখন যে সে ছাড়া আমার মাঝে আমি বলতে আর কিছু বাকি নেই রে। হ্যাঁ, সে না হোক কোনো বড় ব্যক্তিত্ব, তবুও আমার কাছে সে সবচেয়ে দামি। তবে সব কিছু আমার ভালো লাগে, তার কথা, তার চলাফেরা, এমনকি তার বকাটাও আমার কাছে ভালো লাগে। জানি এই লোকে হয়তো আমাকে পাগল বলবে, তবে এটাই সত্যি। তাকে ভালোবাসা শুধু আমার ইচ্ছে না, আমার প্রয়োজন। তাকে ভালোবাসা বন্ধ করা মানে আমার নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া। এখন তুই বল, আমি কিভাবে অন্য কাউকে ভালোবাসবো? শুধু শুধু কাউকে আমি কেন মিথ্যা আশা দিতে চাই? আমি দিতে চাই না। সামিয়া এবার একটু রাগী সুরে বলল, তা তুই যার জন্য এত দেওয়ানি হয়ে আছিস তার কি তোর
কোনো কিছুতে আসে যায়, সে তো তোকে পাত্তাই দেয় না, তোকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তাহলে তুই কেন ওই নিষ্ঠুর জালিম লোকের জন্য নিজেকে জ্বালাচ্ছিস? ওই স্বার্থপর বদমাইশ লোকটা তোর এত ভালোবাসার যোগ্য না। আয়াত ধরা গলায় বলল, এইভাবে বলিস না, উনি ওনার জায়গায় ঠিক আছেন, ওনারও নিজের বাধ্যবাধকতা আছে, তাই তার প্রতি এখন কোনো অভিযোগ আমার নেই। হয়তো আমিও ওনার জায়গায় থাকলে এটাই করতাম। কথাগুলো বলতে বলতে আয়াতের চোখ ভরে উঠল। আয়াত একটু থেমে আবার ব্যথিত কণ্ঠে বলে উঠল, তবে একটা কথা কি জানিস, যতই ওনার সামনে স্ট্রং আর স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, ভেতর ভেতর আমি প্রচুর ভেঙে পড়ি। আমার এই অবুঝ মনটাকে কিছুতেই বোঝাতে পারি না। এই পাগল মনটা যে কখনো তাকে পেতে চায়, তাকে অতি আপন করে কাছে পেতে চায়, তার বুকে মাথা রেখে একটু শান্তি পেতে চায়, তার হাতে হাত রেখে অনেক দূর চলে যেতে চায়। জানিস, যখন আশেপাশে সবাইকে তার প্রিয়জনের সাথে হাসি খুশি দেখি, তখন আমার অনেক হিংসা হয়। মনে হয় আমার সাথেই কেন এমন হলো, কেন আমি আমার প্রিয়জনের কাছে পাই না, কেন তার সান্নিধ্য পাই না। আমার কি চাওয়াটা খুব বেশি? বল না সামিয়া, আমি কি খুব বেশি লোভী হয়ে গিয়েছি? বলতে বলতে আয়াতের চোখের পানি অঝরে গড়িয়ে পড়ছে। সামিয়া আয়াতকে জড়িয়ে ধরে ওকে শান্ত করতে লাগলো। আসলে আয়াতকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই ওর কাছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগে ওর। এতক্ষণ ধরে এদের কথাবার্তা শুনে বিহান পুরো স্তব্ধ হয়ে গেল, হাত পা অসাড় হয়ে এলো। আয়াতের ভালোবাসা যে এত গভীর তা কখনো বুঝতেই পারেনি বিহান। ওর নিজেকে আজ সত্যি সত্যি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ও কিভাবে পারলো এই মেয়েকে এত কষ্ট দিতে, কিভাবে পারলো ওকে কাঁদাতে? এসব ভেবে নিজের অজান্তেই বিহানের চোখে পানি এসে গেল। বিহান হাতের আঙ্গুল দিয়ে নিজের চোখের পানি ধরে সামনে এনে অবাক চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই কি কাঁদছিস বিহান? তোর তো কাঁদারই দরকার, শুধু পারি না, তোর চোখ দিয়ে তো রক্ত ঝরার দরকার। এমন হীরাকে পায়ে ঠুকরানোর জন্য তোর ভয়ঙ্কর শাস্তি হওয়া দরকার। কত কষ্ট দিয়েছিস তুই মেয়েটাকে। বিহান নিজেকে একটু ঠিক করে নিয়ে মনে মনে বলল, তবে আর না, অনেক হয়েছে, এবার আমিও একটু স্বার্থপর হব। এবার আর অন্য কিছুর কথা ভাববো না। আমি এই মেয়েটাকে দুনিয়ার সব খুশি দিয়েই ভরিয়ে দেব। এখন থেকে আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আয়াতকে সর্বসুখ দেওয়া। কথাটা ভেবে বিহান ওখান থেকে চলে গেল। ক্লাস শেষে নূর গেটের কাছে এসে দাঁড়িয়েছে। আদিত্য প্রায় সময় ওকে নিতে আসে, আর নূর না মানলেও মনে মনে ও নিজেও আদিত্যের অপেক্ষা করে। আদিত্যের সাথে সময় কাটাতে তার ভালো লাগে, যদিও নূর উপরে উপরে সেটা দেখায় না। তবে তার মনটা ঠিকই আদিত্যের মায়ায় আটকে পড়েছে। নূরের ভাবনার মাঝে একটা গাড়ি এসে ওর সামনে থামলো। নূর তাকিয়ে দেখলো ওই শিশির ছেলেটা। শিশির গাড়ি থেকে নেমে নূরের সামনে এসে বলল, আরে নূর, বাসায় যাচ্ছ বুঝি? চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। নূর জোরপূর্বক মুচকি হেসে বলল, না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। এটা কেমন কথা নূর? আমরা তো এখন ফ্রেন্ডস, তাই না? তো আমাদের মাঝে এত ফর্মালিটি কি আছে? আর তোমাকে ড্রপ করে দিলে আমার কষ্ট না, বরং আরও ভালো লাগবে। প্লিজ, আই ইনসিস্ট। নূর পড়ে গেল এক মহা মুশকিলে। নূরের ইচ্ছে নেই শিশিরের সাথে যাওয়ার, তবে লোকটা এত রিকোয়েস্ট করছে, না গেলেও কেমন অভদ্রতা দেখায়। তাছাড়া লোকটা নূরের প্রজেক্টে অনেক হেল্প করেছে, যার জন্য নূরের অ্যাসাইনমেন্ট ক্লাসে সবচেয়ে ভালো হয়েছে। তাই অনিচ্ছা সত্ত্বেও লোকটার কথা রাখতে হবে। নূর একবার আশেপাশে তাকিয়ে দেখলো আদিত্যর গাড়ি এসেছে কিনা। না, কোথাও দেখতে পেল না। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে অগত্যা শিশিরের সাথে যেতে রাজি হয়ে গেল। শিশিরের খুশি আর দেখে কে? শিশির হাসি মুখে গাড়ির দরজা খুলে নূরকে গাড়িতে উঠে বসতে বলল। নূর শেষমেশ এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। আর ওই সময়ই আদিত্য ওর গাড়ি নিয়ে চলে এলো। রাস্তায় একটু জ্যাম থাকায় আদিত্যর পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আদিত্য গাড়ির ব্রেক কষতে সামনে তাকিয়ে দেখলো নূর অন্য একটি ছেলের গাড়িতে উঠছে, আর ছেলেটি কেমন হাসি মুখে নূরের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আদিত্যের চোয়াল আর হাতের মুঠ শক্ত হয়ে এলো।
আর দেখতে দেখতেই ওদের গাড়ি স্টার্ট হয়ে চলতে শুরু করলো। আদিত্য রাগী চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ওদের পেছন পেছন ছুটলো। পুরো রাস্তা আদিত্য ওদের গাড়ির পেছনেই এলো। বাসার সামনে এসে নূরদের গাড়ি থামলো। আদিত্য ওর গাড়িটা ওদের থেকে কিছুটা দূরে থামালো। গাড়ি থামিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালে শিশিরও বেরিয়ে এলো। হ্যান্ডশেক করার জন্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, ওকে দেন, বাই নূর। আজকের দিনটা অনেক স্পেশাল ছিল। থ্যাংক ইউ সো মাচ নূর। কাল আবার দেখা হচ্ছে তাহলে। নূর অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে শিশিরের হাতে হালকা হাত ছোঁয়ালো। তারপর শিশির চলে গেল আর নূর ভেতরে ঢুকে গেল। আর আদিত্য শুধু রাগে ফেটে যাচ্ছে। আদিত্য ওর এক লোককে ফোন করে বলল, শোনো, আমি তোমাকে একটা গাড়ির নাম্বার বলছি। এই গাড়ির মালিকের সব ডিটেলস চাই আমার আজকের ভিতরেই। কথাটা বলে আদিত্য ফোন কেটে দিয়ে একটু পরে সেও বাসার ভেতরে ঢুকলো। নিজের রুমে এসে আদিত্য যেন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। কেমন অস্থির অস্থির লাগছে ওর। সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছা করছে। আদিত্যের হঠাৎ বিহানের বলা কথাটা মনে পড়লো। আদি নূরের জীবনে যদি অন্য কেউ চলে আসে আর নূরের যদি তাকে ভালো লেগে যায়, তাহলে কি করবি তুই? না না না, কখনোই না। নূর শুধুই আমার। ওর জীবনে আসা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলে তাকানোর অধিকারও কারো নেই, কারো না। আর যে চোখ ওর দিকে তাকাবে তাকেই দুনিয়ার আলো থেকে বঞ্চিত করে দেবো আমি। নূর একটু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে আদিত্যের রুমের দিকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে আদিত্য এসেছে কিনা। তখনই ওর মা এসে যথারীতি নূরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল, যা আদিত্যকে কফি দিয়ে আয়। আজ আর নূরের রাগ হলো না, বরং মনে মনে খুশিই লাগলো। এই উসিলায় আদিত্যকে দেখা যাবে এটা ভেবে। নূর বিনা বাক্যে কফির মগ নিয়ে আদিত্যের রুমের দিকে এগুলো। রুমের দরজায় এসে কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই নূর এবার দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে এসে দেখলো আদিত্য বেডের ওপর দু হাতে মাথার চুল চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি ভেতরেই আছেন, তাহলে কথা বললেন না কেন? আদিত্য কিছুই বলছে না, এখনো আগের মতোই আছে। নূর একটু ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, চুপ করে আছেন কেন? আদিত্য তাও চুপ। নূর এবার একটু চিন্তিত সুরে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? এই যে গরম গরম কফি খেয়ে নিন, মাথা ব্যথা সেরে যাবে। আদিত্য তবুও আগের মতোই আছে। নূরের এবার বিরক্ত লাগছে। ও কখন ধরে কথা বলে যাচ্ছে আর লোকটা কোনো জবাবই দিচ্ছে না। নূর তাই কফির মগটা বেডের পাশে ছোট টেবিলের ওপর রেখে বলল, আপনার কফি রাখলাম, খেয়ে নিয়েন। কথাটা বলেই নূর চলে যেতে নিলে আদিত্য আগের মতোই মাথা নিচু অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছেলেটা কে ছিল? আদিত্যের কথায় নূর থেমে গেল। আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ছেলে? কোন ছেলে? যার সাথে গাড়িতে আসলে সেই ছেলেটা কে ছিল? নূর কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারলো আদিত্য শিশিরের কথা বলছে। নূর ব্যাপারটা একটু আঁচ করতে পারলো। তাহলে কি আদিত্য শিশিরের সাথে ওকে দেখে এমন মুখ ফুলিয়ে আছেন? কথাটা ভাবতেই নূর একটা বাঁকা হাসি দিল। আপ আয়েগা মজা। কাল আমাকে জ্বালিয়েছিল না, আজ আমার পালা। আজকে আমিও ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা করে দেব। মাথার ভিতরে এসব শয়তানি বুদ্ধি পাকিয়ে নূর একটু আলাদি কণ্ঠে বলে উঠল, ও ওনার কথা বলছেন? উনি আমার ফ্রেন্ড, বলতে গেলে একদম স্পেশাল ফ্রেন্ড। অনেক ভালো লোক উনি, দেখতেও মাশাল্লাহ একদম নূরের কথা পুরো হওয়ার আগেই আদিত্য এক ঝটকায় মাথা তুলে অগ্নিলাল চোখে নূরের দিকে তাকালো। আদিত্যের এমন ভয়ঙ্কর চাহনি দেখে নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে ওর কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের হাত চেপে ধরে দেয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, ডোন্ট ইউ ডেয়ার নূর, অন্য কাউকে হিরো বলার চেষ্টাও করবে না তুমি। তোমার হিরো শুধু আমি, বুঝতে পেরেছো তুমি? আর কিসের ফ্রেন্ড? হ্যাঁ, একটা কথা মনে রাখবে নূর, আমি সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু এমন কিছু করো না যা আমি কখনো মাফ করতে পারবো না। আদিত্যের কথা নূর পুরোটা বুঝতে না পারলেও আদিত্য যে ভয়ঙ্কর রেগে আছে সেটা ঠিকই বুঝতে পারছে ও। তাই ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভার্সিটির সিনিয়র ভাইয়া উনি। আজকে ওনার সাথে একটা প্রজেক্টের কাজ করতে হয়েছে, তাই একটু পরিচিত হয়েছি।
আর কিছু না। নূরের কথায় আদিত্যের রাগ একটু কমে এলো। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিল, তারপর নূরকে ছেড়ে দিয়ে বলে উঠল, ঠিক আছে, এখন যাও। নূর যেন এটারই অপেক্ষায় ছিল। আদিত্য বলতেই এক দৌড়ে ছুটে পালালো রুম থেকে। নীলা বারবার আবিরকে ফোন করে যাচ্ছে, তবে আবির ফোন ধরছে না। আসলে আবির নীলাকে কাল দেখা করতে বলেছিল, কিন্তু নীলা বাসা থেকে বের হবার সুযোগ পায়নি, আর সেই জন্যই আবির রেগে বোম হয়ে আছে। নীলা কাল থেকে ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছেই না। এভাবে আরও একবার ফোন দিল নীলা। এবার ফোনটা রিসিভ হলো। নীলা একটু খুশি হয়ে যেই কিছু বলতে যাবে তার আগেই আবির কাট কাট গলায় বলে উঠল, বারবার ফোন দিয়ে বিরক্ত কেন করছো? তুমি থাকো তোমার কাছে। আমার মতো নগণ্য ব্যক্তিকে আবার তোমার মনে পড়েছে কেন? আরে আমার কথাটা তো শুনবে। কোনো কথা নেই, আজ থেকে তোমার আমার ব্রেকআপ। আমার বাবা সুন্দর একটা মেয়ে দেখেছেন আমার জন্য। সে আমাকে সময় আর চুমু দুটোই দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তাই আমি তাকেই বিয়ে করব। তোমাকে সময় মতো বিয়ের কার্ড পৌঁছে দেব। এসে আমার সুন্দর বউটা দেখে যেও। কথাটা বলেই আবির খট করে ফোনটা কেটে দিল। তারপর বাঁকা হেসে মনে মনে বলল, এখন দেখ কেমন লাগে আমাকে ইগনোর করা, তাই না? এদিকে ফোন কাটতেই নীলা রাগে কটমট করে উঠল। আবিরের কথা শুনে ওর রাগে গা জ্বলে যাচ্ছে। এত বড় সাহস, আমার সাথে ব্রেকআপ, আবার আমাকে রেখে বিয়ে করার ধান্দা হচ্ছে। করাচ্ছি বিয়ে, এমন মজা দেখাবো বাপের জন্মে বিয়ের নামও ভুলে যাবে। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। আজ তো তোমাকে দিনের বেলায় যদি আকাশের তারা না দেখিয়ে দিয়েছি তো আমার নামও নীলা না। মনে মনে একটা প্ল্যান ভেবে শয়তানি হাসি দিল নীলা। নূর মাত্রই ভার্সিটিতে এসেছে, হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল। অমনি কোথা থেকে শিশির এসে হাজির হলো। নূরের সামনে এসে হাসি মুখে বলল, হাই নূর, কেমন আছো তুমি? হঠাৎ শিশিরকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ছেলেটা কেমন যেন গায়ে পড়া টাইপের। নূরের আবার কালকের আদিত্যের কথা মনে পড়তেই ভীষণ ভয়ও করছে। আবার যদি উনি ওই লোকটার সাথে আমাকে দেখেন তাহলে আর রক্ষা নেই, নিশ্চয়ই আমাকে লবণ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। নূরের ভাবনার মাঝে শিশির বলে উঠল, হেই নূর, কি ভাবছো? চলো একটু ক্যাফেতে যাই, ক্লাসের তো এখনো সময় আছে। নূর জোরপূর্বক হেসে বলল, আসলে আমার একটু নোট লেখার দরকার ছিল, আপনি যান না। আরে এটা কোনো ব্যাপার হলো? তোমার নোট আমি লিখতে হেল্প করব। এখন চলো, নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যায় না? নূর চরম বিরক্ত হয়ে মনে মনে বলছে, কেন রে ভাই, তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? ক্যাফেতে গিয়ে মরতে হবে কেন? আমি আছি আমার জ্বালায়, আর এই মহাশয় আছেন ওনার কফি নিয়ে। সিনিয়র ভাই হয় মানাও করতে পারছি না। তুই না হলে আবার না জানি কি ভেজাল করে বসে। তাই অগত্যা নূর আর উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সাথে কফি খেতে রাজি হয়ে গেল। আর শিশির তো সেই খুশি, নূরকে পটানোর কোনো রকম সুযোগ সে হাতছাড়া করবে না। মেয়েটাকে তার মনে ধরে গেছে, আর যে একবার শিশিরের মনে ধরে যায় তাকে সে যেভাবেই হোক হাসিল করেই ছাড়ে। আর এই মেয়েটাকে একটু বেশিই মনে ধরেছে, তাই একে তো কিছুতেই হাতছাড়া করবে না। কথাটা ভেবে শিশির বাঁকা হাসি দিল। আদিত্য ওর অফিসের কেবিনে বসে আছে। তখনই ওর এক লোক কেবিনের দরজা নক করলো। আদিত্য আসতে বললে লোকটা ভেতরে ঢুকলো। আদিত্যের সামনে একটা ফাইল রেখে বলল, স্যার, আপনার দেওয়া গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ির মালিকের সব ডিটেলস বের করেছি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, বলতে শুরু করো। স্যার, গাড়ির মালিকের নাম শিশির আহমেদ, শামসুল আহমেদের একমাত্র ছেলে। এমনিতে সব দিক দিয়ে ঠিকঠাকই আছে, পড়ালেখায়ও ব্রিলিয়ান্ট, শুধু একটা দিক প্রবলেম আছে। আদিত্য ভ্রুকুসকে বলল, কি? স্যার, ছেলেটা সেই লেভেলের মেয়েবাজ, মানে ক্যারেক্টারলেস আর কি। যাকে একবার ভালো লেগে যায় তাকে যেভাবেই হোক তার নিজের করেই ছাড়ে, আর তারপর বাকিটা তো বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি, তুমি এখন যেতে পারো। লোকটা মাথা ঝাঁকিয়ে চলে গেল। আদিত্য ফাইলে থাকা শিশিরের একটা ছবি হাতে নিয়ে সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা বলে আদিত্য একটা বাঁকা হাসি দিয়ে শিশিরের ছবিটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। আয়াতর রুমে বসে এনজিওর কিছু পেপারস দেখছিল। তখনই ওর দরজায় কেউ নক করলো। আয়াত পেপারের দিকে তাকিয়ে থেকেই আসতে বলল।
একটু পরে বিহান দরজা খুলে ভেতরে ঢুকলো। আয়াত এখনও পেপারস চেক করছে। বিহান চুপচাপ কিছুক্ষণ মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত মাথাটা হালকা নিচু করে পেপার দেখছে। চুলগুলো উপরে চায়না কাটা দিয়ে আটকে রেখেছে, তবুও কিছু অবাধ্য চুল বাতাসে মুখের উপর দিয়ে বাড়ি খাচ্ছে। পেপার চেক করতে করতে হাতের কলমটা কখনো দাঁতের মাঝে আটকে রাখছে। এই অতি সামান্য রূপেও যেন তাকে অপরূপ লাগছে। মেয়েটা যে এত অপরূপ বিহান আগে খেয়ালই করেনি। আয়াতের ঠোঁটে চেপে রাখা কলমটার ওপর বিহানের অনেক হিংসে হচ্ছে। বিহানের আগেই বিহানের জিনিসে কেমন ঘুরে বেড়াচ্ছে। 1 মিনিট, বিহানের জিনিস? তুই তো দেখছি অনেক দূরে চলে গিয়েছিস বিহান। নিজের মন্তব্যে নিজের মনেই হাসলো বিহান। আয়াত এতক্ষণ ধরে কে আসলো তার সারা শব্দ না পেয়ে মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো বিহান। তবে আজকের বিহানকে দেখে আয়াত বড়সড় একটা ঝটকা খেলো। আয়াত হা হয়ে বিহানের দিকে তাকিয়ে রইল। হা হওয়ায় ওর মুখের কলমটা ঠাস করে পড়ে গেল। বিহান আজ একটা ব্লু জিন্সের ওপর হোয়াইট টি শার্ট পরেছে। মুখের জঙ্গল হয়ে থাকা দাড়ি গোফ ট্রিম করে শেভ করেছে। চুলগুলোও সুন্দর করে জেল দিয়ে সেট করে রেখেছে। হাতে রিচ ঘড়ি। সব মিলিয়ে বিহানকে আজ কিলার দেখাচ্ছে। বিহান সবসময় কেমন এলোমেলো অগোছালো হয়েই থাকে। নিজেকে আজকালকার ছেলে মেয়েদের মতো পরিপাটি রাখে না। তবে আজকে বিহানকে অন্যরকম লাগছে। আয়াত যেন ওর চোখই ফেরাতে পারছে না। আয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহান মুচকি হেসে গলা খাকারি দিয়ে আয়াতের সম্মতি ফেরানোর চেষ্টা করলো। আয়াতের ঘোর কাটলো। ও এবার একটু নড়ে চড়ে বসলো। তারপর বিহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনি হঠাৎ এখানে? কোনো দরকার ছিল? বিহান বলে উঠল, হ্যাঁ দরকার তো একটু ছিল আসলে। বিহানের পুরো কথা শেষ হওয়ার আগেই আয়াত কৌতূহলী কণ্ঠে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? না মানে হঠাৎ এত পরিপাটি হয়ে আছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ যাচ্ছি। কোথায় বলবো? তার আগে বলো, তুমি কি বেশি ব্যস্ত আছো? বিহানের মুখে আবারও তুমি সম্বোধন শুনে আয়াতের বুকটা আবারও কেঁপে উঠল। আয়াত বলে উঠল, না না তেমন ব্যস্ত নেই, বলুন কি বলবেন। তুমি কি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? আয়াত অবাক চোখে তাকিয়ে বলল, আমি কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। আমার উপর একটু বিশ্বাস তো আছে তোমার, তাই না? বিহানের কথা কাজ সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে আজ। আয়াত ঠিক বুঝতে পারছে না, তবুও কোনো রকমে বলল, হ্যাঁ অবশ্যই, আপনি বাইরে গিয়ে বসুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কথাটা বলে আয়াত কাবার্ডের দিকে যেতে নিলে বিহান আবার ডাক দিল, আয়াত। আয়াতের হৃৎপিণ্ড যেন থমকে গেল। আজ এই প্রথম বিহান এত সুন্দর করে আয়াতের নাম ধরে ডাকলো। আয়াতের হাত পা কেমন কাঁপতে শুরু করলো, গলার ভেতর দলা পাকিয়ে যাচ্ছে। আয়াত কোনো রকমে ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলে উঠল, জি বলুন। বিহান ওর হাতে থাকা একটা প্যাকেট আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছি আমি। জানি না তোমার পছন্দ হবে কিনা। আসলে তোমাকে সেদিন শাড়িতে অনেক সুন্দর লাগছিল, তাই আবারও তোমাকে শাড়িতে দেখার লোভে এটা নিয়ে এসেছি। তুমি যদি কিছু না মনে করো তাহলে আজকে এই শাড়িটা পরে আসবে প্লিজ। আয়াত বিস্ময় ভরা চোখে বিহানের দিকে তাকিয়ে রইল। নিজের কানকে ওর বিশ্বাস হচ্ছে না, কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। বিহান কি সত্যি আমাকে এসব বলেছে? আয়াতের গলা ধরে আসছে। অনেক কষ্টে নিজের কান্না আটকে মাথা ঝাঁকালো, মানে সে পড়বে। বিহান একটা স্বস্তির হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর বিহান বেরিয়ে গেল। বিহান চলে যাওয়ার পর আয়াত কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলল। প্যাকেটের ভেতর একটা হালকা গোলাপি ইন্ডিয়ান সিল্কের শাড়ি। আয়াতের চোখের পানি এবার বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আয়াত শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর শাড়িটা বুকের ভেতর জড়িয়ে ধরে খুশির অশ্রু ঝরালো। এটা ওর বিহানের দেওয়া প্রথম উপহার। আয়াতের যেন খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর আয়াত নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে শাড়িটা নিয়ে রেডি হতে চলে গেল। বিহান ড্রয়িং রুমে বসে আছে। একটু পরে আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ আর হৃৎপিণ্ড দুটোই আটকে গেল আয়াতে। ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে আয়াতকে। মেয়েটাকে যত দেখছে ততই যেন তার নতুন নতুন রূপের আবিষ্কার করছে। এই
অপরূপ কন্যাটা ওকে এত ভালোবাসে। ভাবতেই একরাশ ভালো লাগা এসে ঘিরে ধরল বিহানের হৃদয় জুড়ে। আয়াত বিহানের সামনে এসে দাঁড়ালো। বিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াতের কেমন লজ্জা লাগছে। আয়াত একটু গলা ঝেড়ে উঠল। বিহানের এবার ঘোর কাটল। বিহান একটু নড়ে চড়ে উঠে বলল, তাহলে যাওয়া যাক। আয়াত মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর ওরা দুজন বাইরে এসে গাড়িতে চড়ে রওনা হলো। গাড়িতে দুজনের ভেতর তেমন কোনো কথা হলো না, তবে বিহান বারবার আর চোখে আয়াতকেই দেখছিল। প্রায় 30 মিনিট পর ওরা বনানী এলাকার একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। বিহান গাড়ি থেকে নেমে আয়াতের পাশে এসে দরজা খুলে ওর দিকে এক হাত বাড়িয়ে দিল। আয়াত শুধু বিস্ময়ের উপর বিস্ময় হচ্ছে। আয়াতের মনে পড়ল একদিন এই হাত ধরে নামার জন্য কত জেদ ধরে বসেছিল আয়াত, আর আজ বিহান নিজে থেকেই ওর হাত ধরে নামাবে। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে আজ, যেন চোখ খুলে তাকাতেই স্বপ্নটা ভেঙে যাবে। আয়াত ওর কম্পনরত হাতটা বিহানের হাতে রাখলো। বিহান পরম যত্নে আয়াতের হাত ধরে ওকে নিচে নামিয়ে দাঁড় করালো। আয়াত সামনের অ্যাপার্টমেন্টটা দেখে বলল, আমরা কি কারো বাসে এসেছি? বিহান বলে উঠল, হ্যাঁ তেমনই কিছু, চলো গেলেই দেখতে পাবে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে থেকেই ভেতরের দিকে পা বাড়ালো। আয়াত শুধু বিহানের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থেকে মন্ত্রমুগ্ধের মতো বিহানের সাথে সাথে চলল। অ্যাপার্টমেন্টটা 14 তলা বিশিষ্ট। বিহান আয়াতের সাথে লিফটে এসে 12 বাটনে চাপ দিল, মানে ওরা 13 তলায় যাবে। কিছুক্ষণ পরেই 13 তলায় পৌঁছে লিফটটা থেমে নেমে এসে একটা ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। ফ্ল্যাটের দরজায় এসে বিহান ওর পকেট থেকে একটা চাবি বের করে দরজা খুলছে। আয়াত শুধু বিহানের কার্যকর্ম দেখে যাচ্ছে। ওর মাথায় আপাতত কিছুই ঢুকছে না। বিহান দরজা খুলে আয়াতকে নিয়ে ভিতরে ঢুকলো। ফ্ল্যাটের ভেতর ঢুকে আয়াত অনেকটা অবাক হলো, কারণ ফ্ল্যাটটা একদম নতুন। দেয়াল থেকে এখনো রঙের ঘ্রাণ আসছে। তেমন কোনো আসবাবপত্র দেখা যাচ্ছে না, শুধু হালকা পাতলা কিছু জিনিস আছে। তবে ফ্ল্যাটটা অনেক সুন্দর। আয়াতের কাছে ভালোই লাগছে ফ্ল্যাটটা উঁচুতে হওয়ায় জানালা দিয়ে ঠান্ডা শীতল বাতাস এসে শরীর জড়িয়ে দিচ্ছে। আর এই জিনিসটাই আয়াতের সবচেয়ে ভালো লাগছে। আয়াত আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বিহানের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কার ফ্ল্যাট? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। বিহান মুচকি হেসে বলল, কেন, আমাকে বুঝে চোখে পড়ছে না? নাকি আমাকে মানুষের তালিকা থেকে বাতিল করে দিলে? আয়াত এবারে অত্যন্ত অবাক হয়ে বলল, এই ফ্ল্যাট আপনার? হ্যাঁ বলতে পারো। তা কেমন লাগলো ফ্ল্যাটটা? অনেক সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। মেনি কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আসলে ভাবছিলাম কতকাল আর এভাবে ভর্ব ঘুরে হয়ে থাকবো। বিয়ে শাদী করে একটু সেটেলড হই। আর বিয়ে করতে গেলে আগে একটা ভালো ঘরের দরকার, তা না হলে আবার কোনো মেয়ে বিয়েই করতে চাইবে না। তাই নিজের জীবনের কিছু জমা পুঁজি দিয়ে এই ফ্ল্যাটটা কিনলাম। বিহানের কথায় আয়াত থমকে গেল। বুকটা ধরফর করে উঠল ওর। কি বলছেন উনি? তাহলে কি উনি বিয়ে করেছেন? আয়াতের এতক্ষণের সব খুশি যেন নিমিষে মাটিতে মিশে আছে। আয়াত একটা ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বিয়ে করছেন? হ্যাঁ করতে চাচ্ছি। একটা মেয়েও পছন্দ করেছে, এখন সে শুধু রাজি হয়ে গেলেই হয়। আয়াতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নিজেকে অনুভূতি শূন্য মনে হতে লাগলো। তার মানে উনি মেয়েও পছন্দ করে ফেলেছেন। আমার শেষ আশাটাও কি তাহলে এভাবে নিঃশেষ হয়ে যাবে? আমি বেঁচে থাকবো কি করে? আয়াতের ভাবনার মাঝে বিহান আবার বলে উঠল, মেয়েটা ভেতরে আছে, তুমি একটু ওকে বুঝাও না আমাকে বিয়ে করতে, যেন রাজি হয়ে যায়। আয়াত এবার আরো বড় একটা ধাক্কা খেলো। শেষমেশ কিনা এই দিনটাই ওকে দেখতে হলো। এখন কি আমার ওই মেয়েকে রাজি করাতে হবে বিহানকে বিয়ে করার জন্য? তাহলে এতক্ষণ ধরে এত ভালো ব্যবহার বুঝি এই জন্যই করছিলেন উনি এতটা নির্দয় কীভাবে হতে পারলেন? সব কিছু জেনেও আমাকে এই সিচুয়েশানে কীভাবে বলতে পারলেন উনি? এইভাবে অপমান না করলেও কি হতো না? ঠিক আছে, উনি আমাকে জ্বালিয়েই যদি শান্তি পায় তাহলে তাই হোক। আমি আজ ধৈর্যের পরীক্ষা দিব, দেখি এর শেষ কোথায়। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান আবার বলল, প্লিজ আয়াত, আমার জন্য একটু এই কাজটা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আয়াত ঢোক গিলে কোনো রকমে নিজের কান্না আটকে নিয়ে বলল, ঠিক আছে। বিহান হাসি মুখে বলল, থ্যাংক ইউ আয়াত, থ্যাংক ইউ সো মাচ। তুমি পাশের এই রুমটাতে যাও,
দেখবে রুমেই আছে ও। আয়াত কোনো রকমে মাথা ঝাঁকিয়ে কাঁপা কাঁপা পা জোড়া সামনে বাড়ালো। পা কেমন যেন চলতে চাইছে না ওর। হঠাৎ করেই প্রচুর ভারী হয়ে গেছে পা জোড়া। তবুও অনেক কষ্টে আয়াত রুমের দিকে এগুলো। কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো ও। ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না আয়াত। আয়াত এবার ভ্রুকুচকে একটু উচ্চস্বরে বলে উঠল, এখানে তো কেউ নেই। এবার বিহান ভেতরে ঢুকলো, আয়াতের কাছে এসে বলল, কে বলেছে কেউ নেই? আরে এখানেই তো আছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে আজব, কোথায় আছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। বিহান এবার আয়াতের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এসে বলল, এই যে ভালো করে দেখো, এখানেই আছে। আয়াত আশেপাশে তাকিয়ে বলল, কই আছে? আমি তো দেখতেই পাচ্ছি না। আপনার হবু বউ কি ইনভিজিবল নাকি নাকি মানুষ বাদ দিয়ে জিন ভূতকে বিয়ে করতে যাচ্ছেন? বিহান হালকা হাসলো, তারপর আয়াতের পেছনে এসে ওর পিঠ ঘেঁষে দাঁড়ালো। এক হাতে আয়াতের থুতনি ধরে আয়নার দিকে তাক করালো। এরপর আয়নার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই যে এত সুন্দর একটা জলজন্ত মেয়ে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তোমার চোখে পড়ছে না? এটাই তো আমার হবু বউ। ওর জন্যই তো আমি কাল এই ফ্ল্যাটটা কিনেছি। ওকে একটু বলো না, ও যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আয়াত কিছু সময়ের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। পুরো ব্যাপারটা বুঝতে ওর কিছুটা সময় লাগলো। আর যখনই বুঝতে পারলো তখনই ওর সারা শরীর যেন অবশ হয়ে আসলো। হৃৎপিণ্ডও যেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান আবার বলে উঠল, কি হলো বলো না, সে করবে তো আমাকে বিয়ে? আয়াত হঠাৎ এক ঝটকায় বিহানের কাছ থেকে এক কদমে পিছিয়ে গেল। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল। দরজা আটকে নিচে বসে পড়ে মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এটা ওর সুখের কান্না না দুঃখের তা জানে না ও। শুধু জানে এমন কাঁদতে না পারলে দমবন্ধ হয়ে মারা যাবে ও। বিহানও আয়াতের পিছে পিছে দৌড়ে এলো। আয়াতের বন্ধ দরজার সামনে সে নিজেও বসে পড়ল, তবে আয়াতকে ডাকলো না। মেয়েটা হঠাৎ এত বড় শখ নিতে পারেনি, তাই মেয়েটাকে একটু কাঁদতে দেওয়া দরকার, তাহলে মন হালকা হবে। প্রায় 10 মিনিট পর আয়াত নিজেকে একটু সামলে নিয়ে দরজা খুলে বের হলো। দরজা খুলতে দেখে বিহানও উঠে দাঁড়ালো। আয়াত দরজা খুলে বিহানের দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে যেতে লাগলো। বিহান এবার আর চুপ করে না থেকে দ্রুত গিয়ে আয়াতের হাত টেনে ধরলো। আয়াত পেছনে না ঘুরেই হাত মোছামুছি করতে করতে বলল, ছাড়ুন আমাকে, বাসায় যাব আমি। তো এটা কি জঙ্গল মনে হচ্ছে তোমার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম তখন, সেটার উত্তর না জানা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আয়াত আর সহ্য করতে পারল না। এতদিনের দুঃখ কষ্ট মান অভিমান সব মিলিয়ে এক বিস্ফোরক তৈরি হলো। আয়াত এক ঝটকায় বিহানের দিকে ঘুরে নিজের হাত ছাড়িয়ে বিহানের বুকে দুহাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা দিতে দিতে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, সব কিছু আপনার মর্জি মোতাবেক হবে? যখন ইচ্ছে দূরে ছড়িয়ে দেবেন, আবার যখন মন চাইবে কাছে টেনে নেবেন। আজ বলছেন বিয়ের কথা, আবার মন ভুলে গিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমাকে কি আপনার খেলনা মনে হয়? আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? আর কত খেলবেন আমাকে নিয়ে? হ্যাঁ, আপনার কথা মেনে আপনার জীবন থেকে সরে গেছে, তাহলে আবার কেন আমাকে নিয়ে খেলছেন? আমার কথা আপনি কখনো ভাবেন না? এখন কি আমাকে মেরে আপনি শান্তি পাবেন? আর বলতে পারল না আয়াত। বিহান দুই হাতে আয়াতের মুখটা ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এই মুহূর্তে আয়াতকে শান্ত করার জন্য এই উপায়টাই পেল বিহান। আর আয়াত, সে তো পুরো ফ্রিজ হয়ে গেল। হাত পায়ের শক্তি লোপ পেল, পুরো শরীর অসাড় হয়ে এলো। কিছুক্ষণ পর আয়াত একটু শান্ত হয়ে এলে বিহান আস্তে করে আয়াতের ঠোঁট ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠল, আমি ভালোবাসার ক্যাসাল বুঝি না, কেমতে করে তাও জানি না, তো একটা কথা আমি বুঝে গেছি, তোমাকে আমার প্রয়োজন। আমি আমার অন্ধকার অতীত ভুলে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। এখন তুমি বলো বিয়ে করবে আমায়? দেখো, বিয়ের কথা যখন একবার মাথায় এনেছি তখন বিয়ে তো করেই ছাড়বো। শারীরিক কিছু দরকারও তো আছে, তাই না? তাই তুমি বলো কি করবে? তুমি রাজি না হলে আমি অন্য কাউকে বিয়ে। এবার আয়াতও একইভাবে বিহানের মুখ বন্ধ করে দিল। বিহান তার জবাব পেয়ে গেল, তাই খুশি মনে সে এবার আয়াতের অধরে ডুব দিল। কিছু সময় পর আয়াত বিহানের ঠোঁট ছেড়ে বলে উঠল,
খবরদার আর কখনো যদি অন্য কারোর কথা মুখেও এনেছেন তাহলে আমি খুন করে ফেলবো আপনাকে। জানেন তখন কিছু সময়ের জন্য আমার প্রতি কি ঝড় বয়ে যাচ্ছিল, এবার কেউ ভয় দেখায়। তাহলে বলো বিয়ে করবে। এখন আপনাকে বলতে হবে এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি জানেন আপনি? শুধু একবার না 1000 বার রাজি আমি। বিহান তৃপ্তির হাসি দিয়ে আয়াতের কপালে একটা চুমু খেয়ে আয়াতকে জড়িয়ে ধরলো। এক হাতে আয়াতকে জড়িয়ে নিয়ে আরেক হাত দিয়ে ফোনটা বের করে আদিত্যের নাম্বারে ফোন দিল। আদিত্য ফোন রিসিভ করতেই বিহান বলে উঠল, আরে আমিও স্বার্থপর হতে চাই, হেল্প করবি আমায়? আদিত্য বুঝে গেল বিহান কি বলতে চাইছে, তাই আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স ইয়ার, তোর জন্য তো জান হাজির। তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। বিহান খুশি মনে ফোন রেখে দিল। ও জানে আদিত্য থাকলে আর কোনো চিন্তা নাই। আবির ওর অফিসের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ বাইরে কিছু হইচইয়ের শব্দ পেল আবির। আবির ব্যাপারটা দেখার জন্য উঠে দাঁড়িয়ে কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো। বাইরে এসে আবিরের কপাল কুঁচকে এলো। বাইরে সব স্টাফরা এক জায়গায় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। এসব দেখে আবির একটু উচ্চস্বরে বলে উঠল, কি চলছে এখানে? আবিরের কথায় সব স্টাফরা দুই দিকে লাইন হয়ে সরে গেল। তখনই মাঝখানে থাকা একজন লম্বা ঘোমটা দেওয়া মহিলাকে বসে থাকতে দেখতে পেল আবির। মহিলাটা হঠাৎ উঠে দাঁড়িয়ে আবিরের দিকে দৌড়ে এসে আবিরের পায়ের কাছে পড়ে বলে উঠল, প্রাণনাথ প্রাণনাথ, আনে এইখানে প্রাণনাথ। আবির যেন তবদা খেয়ে গেল, ছিটকে সরে গিয়ে বলল, এই এই কে আপনি? কি করছেন এইসব? হাই হাই, এইয়া কিয়া কই আর প্রাণনাথ? আর প্রাণনাথ, আরে কই আই বেটা? আই এখন কিতা করিয়াম? এই অভাগীর কিতা হইব এখন? মহিলার এমন মরা কান্না দেখে আবির বেচারা ভেবাচাকা খেয়ে গেল। কে এই মহিলা আর এখানে কি করছে তাই বুঝতে পারছে না ও। চেহারাটাও দেখা যাচ্ছে না, তবে মহিলার আওয়াজ কেমন যেন পরিচিত পরিচিত লাগছে ওর কাছে। অফিসের স্টাফরাও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একজন স্টাফ আরেকজনকে আস্তে করে জিজ্ঞেস করলো, এই প্রাণনাথ কি জিনিস রে? না মানে গরুর নাচ শুনেছি, তবে প্রাণনাথটা কি? আরেকজন বলে উঠল, আরে হবে হয়তো কোনো কিছুর নাদ। আবির ওর স্টাফদের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলাকে আর ওনাকে ভিতরে ঢুকতে দিয়েছেন কেন? একজন স্টাফ বলে উঠল, স্যার উনি বলছেন এখানে নাকি ওনার হাজবেন্ড আছেন, তাকেই খুঁজতে এসেছেন উনি। হোয়াট? কে ওনার হাজবেন্ড? মহিলাটি ঘোমটার ভেতর থেকে বলে উঠল, আরে আমি তো আর হাফেন্ড আর প্রাণনাথ। আবির মহিলার কথা কিছুই বুঝতে পারল না। একজন স্টাফ বলে উঠল, স্যার উনি বলতে যাচ্ছেন আপনি ওনার হাজবেন্ড। আবির যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে উচ্চস্বরে বলে উঠল, হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি এসব? আমি তো আপনাকে চিনিই না। আবিরের কথা শুনে মহিলাটি আরো জোরে জোরে আহাজারি করে বলল, হাই হাই, কি তা কয় আর প্রাণনাথ? হ্যাঁ বলে আরে চিনে না, হ্যাঁ কেমনে আরে ভুইলা গেলা? মহিলাটি এবার অফিসের স্টাফদের কাছে এগিয়ে এসে বলল, ও সাপ, আন্নেরা এত গুণান সাপেরা আছেন, কেউ আর এই অন্যায়ের বিচার হরেন, আরে ইনসাফ দেন। মহিলাটি আবিরের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে এই মরধান, এই আমার মরদ, আমার প্রাণনাথ আজ তাইয়া 5 বছর আগেই আর গ্রামে আইছিল। আর গ্রামে আইসা আমার লগে ইটিস পিটিস করছিল। রাতের বেলা চুপ কইরা আমার কাছে আইসা কয় আই লাভলি গু। আইয়া হ্যারে কইলাম আইও তোমারে লাভলি গু করি। তারপর কি কয় জানেন সাব? স্টাফরা সবাই অতি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বললো? আরে কয় আমি হাগু করবার চাই। আইও হ্যারে হাগু করণের লাইগা পাট খতের লইগা গেলাম, তয় হ্যাঁ হাগু করলো না। হ্যাঁ আরে পাট ক্ষেতের ভিতরে সাইপা ধরল। আই শরম পাইয়া কইলাম, কি কইতেছেন আমাগো, অহনো বিয়া হয় নাই। হ্যাঁ তখন কইল, আমি তোমারে রাতের তারা আর এই পাট ক্ষেত্রে সাক্ষী রাইখা বউ হিসেবে কবুল বললাম। আইও হ্যাঁ রে কবুল করলাম, ব্যাস হয়ে গেল অঙ্গ বিয়ে। আর অহন কিনা কয় হ্যাঁ আরে চেনে না। হায় আল্লাহ, এই অহন কিতা করিয়াম, আর কি হইবে? আবির বেচারা হতভম্ব হয়ে গেল।
কোথাকার কোন মহিলা কী সব হাবিজাবি বলে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না ওর। মহিলাটা নির্ঘাত পাগলা গারদ থেকে ছুটে এসেছে। মহিলাটি এবার বলে উঠল, আর সুন্নু মুন্নু টুন্নুর কি হইবে? একজন স্টাফ ভ্রু কুঁচকে বলল, চুন্নু মুন্নু টুন্নু এরা কারা? মহিলাটি বলে উঠল, কারা আবার? আর প্রাণনাদের ভালোবাসার ফসল। আর বাইসারা কবে থাইগা তাগো বাপেরে দেখবার চাই, হাইজগা ওগো আশা পূরণ হইব। মহিলাটি একটু উচ্চস্বরে ডেকে উঠল, চুন্নু মুন্নু টুন্নু। একটু পরে 3টা বাচ্চা দৌড়ে এলো। মহিলাটি তাদেরকে আবিরের দিকে দেখিয়ে বলল, বাইসারা ওই দেখো তুমগো আব্বা। বাচ্চাগুলো আবিরের দিকে আব্বাজান বলে ছুটে আসতে লাগলো। আবির বেচারা এবার অজ্ঞান হওয়ার উপক্রম, পুরো হাক্কা বাক্কা হয়ে গেছে ও। বাচ্চাগুলো কাছে আসতে আবির হকচকিয়ে উঠে বলল, আরে আরে কি করছো তোমরা? আমি তোমাদের বাবা হতে যাবো কেন? আরে হ্যাঁ, আমার তো এখনো বিয়ে হয়নি। মহিলাটি আবারও আহাজারি করে বলল, হাই হাই কত বড় নির্দয় রে, নিজের বাইসা গুলান রেও চিনে না। আই ওহন কিতা করিয়াম? মহিলাটি আবারও স্টাফদের দিকে তাকিয়ে বলল, জানেন সাহেব, আমি কত কষ্ট কইরা এই বাইসা গুলান রে পালছি। সবসময় কইছি তোগো বাপের মতো বড় মানুষ হইবি। জানেন সাহেব, তার প্রাণনাথ এত পড়ালেখা জানে দেখা আইও আর বাইসা গুলান রে পড়ালেখা করাইছি। হ্যাঁ গো আই আঙার কেজি শিখাইছি, আর বাইসারা হন পটপট কইরা আঙার কেজি কয়। দেখেন এখন কি সুন্দর আঙ্গার কেজি কইব। বাবা শুননু সাপে গো তোমার আঙার কেজি শোনাও তো। মহিলাটির কথা মতো ছেলেটা সবার সামনে এসে বলতে লাগলো, আই নাম চুন্নু, আই হুটিং সকালবেলা, আই মুখ ধুইং, দেন আই হাকিং, তারপর আই খাইং ভাত, আপনার ভাত খাইং, আই গোয়িং স্কুল, ইন দ্য স্কুল আই করিং লেখাপড়া, দেন আই ফিরিং বাড়ি, ওয়ান ডে হোয়েন আই ফিরিং বাড়ি আই দেখিং হোয়াট। সব স্টাফরা আগ্রহ নিয়ে বলল, হোয়াট? আই দেখিং মুন্নু অ্যান্ড টুন্নু করিং মারামারি আন্ডার দ্য গাছতলা, বিহাইন্ড দ্য ঝোপের বেড়া। একজন স্টাফ ভ্রুকুচকে বলল, হোয়াট ইজ ঝোপের বেড়া? ওয়ান বাম্বু খাড়া খাড়া, আদার বাম্বু পাতালি করা, তার মাঝে পেরাক মারা, এইটারে কয় ঝোপের বেড়া। সব স্টাফগুলো হাসতে শুরু করে দিল। আবির পড়ে গেছে এক মহা মুশকিলে, কি এক আপদেশে জুটলো কে জানে। হঠাৎ হইচইয়ের শব্দে আবিরের বাবা বাইরে এলো। আশরাফ রহমানকে দেখে সবাই চুপচাপ হয়ে গেল। আবিরও ঘাবড়ে গেল ওর বাবাকে দেখে। না জানি বাবা কি মনে করে কে জানি। আশরাফ রহমান বলে উঠলেন, কি হচ্ছে এখানে? এত হইচই কেন? আর এরা কারা? একজন স্টাফ ফট করে বলে উঠল, স্যার এই মহিলার কথা অনুযায়ী ইনি আপনার পুত্রবধূ, আর এই বাচ্চাগুলো আপনার নাতি। আশরাফ রহমান আশ্চর্য হয়ে বললেন, হোয়াট কি বলছো এসব? আবির এসব কি সত্যি? আবির ভীতু স্বরে বলল, না না বাবা, একদম না। আমি তো ওনাকে চিনি না, জানি না কোথা থেকে এসেছেন আর কি সব আবল তাবল বলে যাচ্ছেন। আশরাফ রহমান এবার মহিলাটির দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে কে তুমি? আর কি বলছো এসব? তোমার কথাই কোনো প্রমাণ আছে? মহিলাটিও হঠাৎ করে কেমন চুপ হয়ে গেল। আশরাফ রহমান আবার বলে উঠলেন, কি হলো? কথা বলো আর তোমার মুখ দেখাও, দেখি তুমি কে। মহিলাটি তাও চুপচাপ দাঁড়িয়ে আছে। আশরাফ রহমান এবার একটা ফিমেল স্টাফকে ইশারা করলো মহিলার ঘোমটা সরাতে। স্টাফটি এসে মহিলাটির ঘোমটা সরিয়ে দিলেন। ঘোমটা সরাতে আবির 880 ভোল্টের একটা ঝটকা খেলো। কারণ যেমনটা আমরা সবাই জানি, মহিলাটি আর কেউ না বরং নীলা। আবির বেচারা পুরো স্তব্ধ হয়ে গেল। নীলা যে এসব করবে সেটা ওর ধারণাই ছিল না। আশরাফ রহমানও নীলাকে দেখে অবাক হলেন। নীলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আসলে ও জানতই না যে এখানে আবিরের বাবাও আছেন। জানলে কখনোই আসতো না। এখন কি করবে ও? ভয়ে গলা শুকিয়ে গেল ওর। আশরাফ রহমান অবাক সুরে বললেন, নীলা তুমি এখানে? আর এসব কি? নীলা বেচারি কি বলবে? আবিরকে মজা দেখাতে এসে নিজেই ফেঁসে গেল। এখন কি করবে ও? আবিরও প্রচুর ভয় পেয়ে গেল। না জানি ওর বাবা ব্যাপারটা কিভাবে দেখেন। হঠাৎ আশরাফ রহমান হো হো করে হেসে উঠলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আশরাফ রহমান হাসি থামিয়ে বললেন, আমার কেবিনে এসো, কথা আছে তোমাদের সাথে।
একটু পরে আবির আর নীলা মাথা নিচু করে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে আশরাফ রহমানের সামনে। আশরাফ রহমান একটু গম্ভীর কণ্ঠে বললেন, কবে থেকে চলছে এসব? আবির ভীতু স্বরে বলল, আসলে বাবা হয়েছে কি। আশরাফ রহমান এবার হাসি মুখে বললেন, থাক আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি খুব শীঘ্রই নীলার বাবা মায়ের সাথে কথা বলবো। আবির প্রচুর খুশি হয়ে গেল। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। বাবা যে এত সহজে রাজি হয়ে যাবেন তা ভাবতেই পারেনি ও। যাক, নীলার এখানে আসায় ওরই লাভ হলো। কথাটা ভেবে আবির নীলার দিকে তাকিয়ে ছোট্ট করে চোখ টিপ মারল। আর নীলা তো এমনিতেই লজ্জায় শেষ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।